এই সপ্তাহেও সালার তার সঙ্গে ইমামাকে করাচি নিয়ে গেল, কিন্তু এবার রাতের ফ্লাইট এলো। তারা আগের মতো এবারও ওই হোটেলেই অবস্থান করল। সালার অফিসের কাজে ব্যস্ত ছিল। ইমামা তখন আনিতার সাথে ঘুরে বেরিয়েছে। সালারের সাথে তার পুনরায় দেখা হয়েছে আগের বারের মতোই এয়ারপোর্টে। ইমামা কেমন নিশ্চুপ হয়ে আছে, সালার তা খেয়াল করে। কিন্তু তার সাথে এই ফ্লাইটে তার ব্যাংকের কিছু বিদেশি উচ্চপদস্থ কর্মকর্তাও ছিল। তাই ফ্লাইটে ইমামার সাথে কথা বলার সুযোগ হলো না। এয়ারপোর্টে নেমে গাড়িতে উঠে প্রথমে সে জিজ্ঞেস করলো, তুমি এমন চুপচাপ কেন? কার সাথে কথা বলবো? তুমি তো ব্যস্ত ছিলে। আচ্ছা, এখন কথা বলো। সালার প্রসঙ্গ পাল্টাতে পাল্টাতে বলে, কেমন ছিল আজকের দিন? ভালো। আজ কোথায় গিয়েছিলে? প্রতি উত্তরে সে সালারকে আনিতার সঙ্গে যাওয়া জায়গা তিনটির নাম বলে, কিন্তু তার কথায় সালার আগের মতো উচ্ছ্বাস দেখতে পেল না। তোমার বেতন কত সালার? সালার মুহূর্তের জন্য থমকে গেল। মা অসম্ভব গম্ভীর হয়ে আছে। সালার অনাকাঙ্ক্ষিতভাবে হেসে উঠল। এ বিষয়ে কিছু বলতে চাই না। আমি মজা করছি না। আমিও মজা করছি না। আমি তোমার স্বামী, কিন্তু নির্বোধ নই। আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি সেটা তোমার ব্যক্তিগত। এই প্রশ্নটি সালারকে অধিক হতবাক করে দিল। না, এটা ভাড়ায়। কিন্তু তুমি এসব কেন জিজ্ঞেস করছো? তার জবাব শুনে ইমামার চেহারায় হতাশা স্পষ্ট হয়ে উঠল। এবার সালার গম্ভীর হয়ে গেল। এমনি জিজ্ঞেস করলাম, ভেবেছিলাম তোমার হবে ওটা। আমি ভাবছি তুমি আমাকে যে টাকা দিয়েছ তা দিয়ে কোনো ফ্ল্যাট কিনে নেব। ইম্মা, সমস্যা কি? সালার এবার তার কাঁধে বাহু ছড়িয়ে বলে, কোনো সমস্যা নেই। আমাদের নিজেদের একটা বাড়িতেও থাকা উচিত। ইম্মা এখনও গম্ভীর। তুমি আনিতার বাসা দেখে এসেছ? বিস্ফোরণের মতো সালারের হঠাৎ মনে পড়ল। হ্যাঁ। ইম্মা মাথা নাড়ে। সালার দীর্ঘ শ্বাস ফেলল। তার অনুমান সত্য হলো। তার বাসাটা অনেক সুন্দর না? ইমামা এখন সালারকে জিজ্ঞেস করছে। হ্যাঁ, অনেক সুন্দর। সালার হাত সরাতে সরাতে বলে, তুমি সুইমিং পুলের নৌকা দেখেছ? না, আমি অনেক মাস আগে তার বাসায় গিয়েছিলাম। তখন পুরোপুরি সাজানো হয়নি। তাছাড়া সুইমিং পুলের নৌকার কী কাজ? আসল নৌকা না, একদম ছোট, কাঠের তৈরি মনে হয়, কিন্তু সাথে অন্য কোনো উপাদানও আছে। তাতে একটি ছোট উইন্ড মিল আছে। এর বাতাস নৌকাটিকে পুরো সুইমিং পুলে নাড়াচাড়া করায়। সালার মুচকি হেসে তার মুখের দিকে তাকিয়ে রয়। ইম্মা তাকে নৌকাটির প্রতিটি অংশ খুঁটে খুঁটে বর্ণনা দিচ্ছে। আনিতা আমার ওপর অনেক বড় জুলুম করেছে। ইম্মা চুপ হতেই সালার বলে, কেন? সে চমকালো। আমার বিয়ের 3য় সপ্তাহেই আমার স্ত্রীকে তার বাসা দেখিয়ে দিয়েছে। কোথাও জমি কিনে নেই সালার। তার কথা এড়িয়ে গিয়ে ইমামা বলে, ইমামা, আমার কাছে 2টো ফ্ল্যাট আছে, পাপা দিয়েছেন। ইসলামাবাদে বাড়ি করা তো কঠিন কিছু না। সালার তাকে সান্ত্বনা দিল। কত বড় ফ্ল্যাট? ইমা একদম উচ্ছ্বাসিত হয়ে গেল। 253 স্কোয়ার মিটার। এতটুকুই? 5 থেকে 600 স্কোয়ার মিটার হলে হতো না? ইমা হুট করে হতাশ হয়ে পড়ে। হ্যাঁ, 250 স্কোয়ার কম হয়ে যায়। 5 থেকে 600 স্কোয়ার হওয়া দরকার। সালারও একাত্মতা প্রকাশ করল। তার চেয়ে কম হলেও হবে। একপাশে সবজি চাষ করব, পশুও থাকবে। একটি সামার হাউস বানাবো, তাতে গ্রীষ্মে সময় কাটাবো। একটি মাছের খামারও বানিয়ে নেব। তার প্ল্যানিং শুনে সালারের মনে হলো ইমামা হয়তো জায়গা অনুমান করতে ভুল করছে। এতটুকু জমিতে এই সব কিছু করা সম্ভব নয়। সালার আস্তে করে বলে। মা চমকে ওঠে। কিন্তু আমি তো 2 থেকে 1 একরের কথা বলছি। তার কথা শুনে সালার মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল। ইসলামাবাদে তুমি একর একর জমি কোথায় পাবে?
খানিক বাদে নিজেকে সামনে নিয়ে সে বলে, ইসলামাবাদের বাইরে তো পাওয়া যাবে, তাই না? ইমা এখনও গম্ভীর। তাহলে তুমি বাড়ি বানানোর কথা না বলে বলো যে ফার্ম হাউস বানাবে। না, ফার্ম হাউস না, একটি বিশাল উন্মুক্ত জায়গায় ছোট্ট একটি বাড়ি, যেমন কোনো উপত্যকা, পাহাড়ে ঘেরা নির্জন স্থান, এমন জায়গায় বাড়ি। পাপারও একটি ফার্ম হাউস আছে, কখনো সেখানে আমরা যাইনি। তোমাকেও নিয়ে যাব ওখানে। সালার পুনরায় কথা ঘোরানোর চেষ্টা করে। আমি ফার্ম হাউসের কথা বলছি না, আমি মূল বাড়ির কথা বলছি। ইমা এখনও তার কথায় অটল। আমি যে ধরনের চাকরি করি তাতে এরকম ফার্ম হাউস বা শহরের বাইরে আবাসন তৈরি করে সামলাতে পারবো না, অন্তত যতদিন আমি চাকরিতে আছি। তাছাড়া বড় শহরে একর জমি পাওয়া অনেক কঠিন। এগুলো তোমার ওই সব রোমান্টিক উপন্যাসে হতে পারে, কিন্তু বাস্তব জীবনে নয়। যে জিনিস সম্ভব ও বাস্তবিক সেটা হলো কয়েক বছর পর কোনো একটি বিলাসবহুল ফ্ল্যাট নিয়ে নেব, অথবা 250 স্কোয়ার জায়গায় কোনো বাড়ি বানিয়ে নেব। এর চেয়ে বেশি পাওয়া সম্ভব নয়। হ্যাঁ, এটা অবশ্যই করতে পারি যে 5 থেকে 10 বছর পরে ইসলামাবাদ কিংবা লাহোর থেকে বাইরে কোনো ফার্ম হাউস বানিয়ে নেব। কিন্তু আমি জানি যে 20 অথবা 30 বছরে আমরা 10-20 বারের চেয়ে বেশি ওখানে যেতে পারবো না। আর গেলেও কয়েক দিনের জন্য, সেটা আমাদের জন্য একটি সাদা হাতি সাব্যস্ত হবে, যার পেছনে প্রতি মাসে আমাদের ব্যয় হবে। সালার বুঝতে পারিনি যে সে একটু বেশি খোলাখুলি কথা বলে ফেলেছে। ইমার চেহারা খানিক ধূসর হয়ে উঠল। সালার তাকে বাস্তবিক কথাই বলছিল। ইমা আর কোনো কথা বলল না। তার নীরবতা পুরো রাস্তায় সালারকে যন্ত্রণা দিতে লাগে। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ির একটি স্কেচ বানিয়ে দিও, সম্ভব হলে বানানো যেতে পারে। ঘুমানোর আগে সে দায়সারাভাবে ইমাকে বলে। মুহূর্তেই ইমার চেহারা বদলে গেল। ছোট্ট একটি কথা তাকে এতটা খুশি করে তুলবে সালার ভাবতেও পারেনি। অ্যালার্মের শব্দে সালার জেগে ওঠে। দেখল ইমামা পাশে নেই। আজ তুমি আগে উঠে পড়েছ। ইমা রান্নাঘরে কাজ করছিল। সালার তখন সেহরির জন্য ওখানে গেল। প্রতি উত্তরে সে মুচকি হাসে। সালার অবাক হলো। আজ সে খুব তাড়াতাড়ি সেহরি করতে তাগাদা দিচ্ছে, কিন্তু কেন দিচ্ছে? এই রহস্য বেশিক্ষণ রহস্য হয়ে রইল না। খাওয়া শেষ হতেই ইম্মা তার স্ক্র্যাচ বুক নিয়ে হাজির। এই যে বাড়ির জন্য আমার পছন্দের স্ক্র্যাচ। সেহরি খেতে খেতে সালার প্রচণ্ড চমকে উঠল। তার নির্দেশনা মতো ইম্মার কাছ থেকে এত তাড়াতাড়ি কর্ম সম্পাদন কামনা করেনি। ইমামা স্ক্র্যাচ বুক খুলে নিয়ে তার সামনে বসে রইল। টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে স্ক্র্যাচ বুকটি সালার হাতে নিল। এক পলক তার বানানো স্ক্র্যাচটির দিকে তাকায়। একে বাড়ির চেয়ে বেশি প্রপার্টি মনে হলো। এই স্ক্র্যাচ রাতে বলা প্রতিটি জিনিস যুক্ত করেছে। পাহাড়ের ছায়া উন্মুক্ত ময়দানে একটি ছোট বাড়ি, তার সামনে একটি হ্রদ, তার আশপাশে ছোট ছোট স্ক্র্যাচার ও সামার হাউস। সে তার স্ক্র্যাচারগুলোতে রঙও করেছে। শুধু এতটুকু নয়, এর পরও আছে। সালারকে যে স্ক্র্যাচ বুক বন্ধ করতে দেখে তাড়াহুড়ো করে পরবর্তী পৃষ্ঠাও খুলে দেখালো। ওটা নিশ্চিত বাড়ির পেছনের অংশ। সেখানে গরুর ঘর ও পাখিদের আবাসস্থল আঁকা হয়েছে। তাতে রাতের বেলা মাছের খামারের স্ক্র্যাচও এঁকে রেখেছে। তুমি রাতে ঘুমাওনি? স্ক্র্যাচ বুক বন্ধ করতে করতে সালার তাকে প্রশ্ন করল। কয়েক ঘন্টা পরিশ্রম না করলেও এই স্ক্র্যাচ বানানো সম্ভব নয়। সালারের এমন পর্যবেক্ষণ ইম্মাকে যেন হতাশ করল। স্ক্র্যাচ দেখার পর সালারের মুখ থেকে সে অন্য কিছু শোনার প্রত্যাশা করছিল। সুন্দর না? সালারের প্রশ্নের উত্তর না দিয়ে সে বলল। কাঁটা চামচ হাতে নিয়ে সালার অনেকক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রয়। অনেক সুন্দর। দীর্ঘ নীরবতার পর সালারের মুখে এমন উত্তর শুনে ইম্মা উচ্ছ্বাসিত হয়ে উঠল।
তোমার ফ্ল্যাট দুটো বিক্রি করে কোনো জায়গায় আমরা একটু বড় তুমি অন্তত 1 একর জমির কথা বলছো। জমি তো কোনো না কোনোভাবে কেনাই যাবে, কিন্তু এই বাড়ি তৈরির সম্পূর্ণ খরচ তদারকি করার জন্য আমাকে বিলিনিয়ার না হলেও অন্তত কোটিপতি হতে হবে। সালার তার কথা থামিয়ে দিয়ে বলে। মা অভিমানী স্ক্র্যাচ বুক বন্ধ করে ফেলে। ঠিক আছে, আমি এখন থেকে বাড়ির কথা বলবো না। মুহূর্তেই সে উঠে স্ক্র্যাচ বুক নিয়ে উধাও হয়ে গেল। সালার কাঁটা চামচ হাতে নিয়ে ভ্যাবলার মতো বসে রয়। সে এখন অত্যন্ত হাস্যকর একটি পরিস্থিতির সম্মুখীন হয়েছে। সালার সেহরি শেষ করে বেডরুমে চলে এলো। এসে দেখে ইম্মা স্ক্র্যাচ বুক খুলে সোফায় বসে আছে। সালারকে দেখে তা বন্ধ করে সাইড টেবিলে রেখে দেয়। এখনই যদি তোমার বাড়ির প্রয়োজন হয় তাহলে কিনে দেই তোমাকে। সালার অত্যন্ত গম্ভীর হয়ে তার পাশে সোফায় বসতে বসতে বলে, আমার এমন বাড়ি চাই। সে আবারও স্ক্র্যাচ বুক উঠালো। 1 একর হোক বা না হোক, কিন্তু এমন একটি বাড়ি বানিয়ে দেব তোমাকে, ওয়াদা। কিন্তু এখন বাড়ি নিয়ে তোমার এই হোম মেনিয়া বা পাগলামি মাথা থেকে ঝেড়ে ফেলো। সে ইম্মার কাঁধে হাত বোলাতে বোলাতে উঠে গেল। ইম্মা অনাকাঙ্ক্ষিতভাবেই প্রশান্ত হয়ে গেল। আপাতত ওয়াদা শব্দটি তার জন্য যথেষ্ট। রমজানের অবশিষ্ট দিনগুলো এভাবেই কাটে। ঈদের পরপরই সালারের ব্যাংক নতুন একটি ইনভেস্টমেন্ট প্ল্যান শুরু করতে চাচ্ছে। তাই এই দিনগুলোতে সালার এটা নিয়ে অনেক ব্যস্ত সময় কাটাচ্ছে। ইম্মার ব্যস্ততার পরিধি বাসা থেকে শুরু হয়ে বাসাতেই এসে শেষ হয়ে যায়। সালার তাকে দিনে 2-3 বার অফিস থেকে কল করে, কয়েক মিনিট কথা বলে। ইমামা ভেবেছিল এটা তার সাময়িক ব্যস্ততা, কিন্তু সে ভাবতেও পারেনি এটা তার সব সময়ের ব্যস্ততা। বরং সে বিয়ের সময়টাতে সাময়িকভাবে ব্যস্ততা একটু কমিয়ে নিয়েছিল। মার্কেটে ঈদের প্রস্তুতির ফলে ভিড় বেড়েই চলেছে। সালার তার ব্যস্ততা সত্ত্বেও প্রতি রাতে 1-আধা ঘন্টার জন্য তাকে বাইরে নিয়ে যায়। ইমামা প্রতি রাতে এই 1টি ঘন্টার জন্য অপেক্ষা করতে থাকে। তারা ঈদের 2 দিন আগেই ইসলামাবাদ চলে এলো। কামরান আর মুইজও তাদের পরিবারসহ পাকিস্তান এসেছে। তারা তাদের সাথে ফোনে কথা বলেছিল, কিন্তু সালার স্ত্রী হিসেবে এটা তাদের প্রথম দেখা। তারা সবাই ইমামার সাথে বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ করেছে। সে কে এটা সবাই আগে থেকেই জানে, তাই কেউ কোনো প্রশ্ন করে না। ইমামা সিকান্দার উসমানের প্রশস্ত ও বিস্তৃত সিটিং এরিয়ায় বসে আছে। ওখানে বসা সবার গালগল্প শুনছে। সালারের 3 ভাইয়ের শ্বশুরবাড়ি ইসলামাবাদে। এই মুহূর্তে তাদের আলোচনার বিষয়বস্তু ঈদ উপলক্ষে শ্বশুরবাড়ি থেকে আগত উপঢৌকন। এখানে বসে বসে ইমামার হীনমান্যতা হতে লাগলো। তার ও সালারের কাছে কারো থেকে প্রাপ্ত উপঢৌকনের আলোচনা করার কোনো প্রসঙ্গ নেই। ইসলামাবাদ আসার আগে ডক্টর সিপ্তি আলী, সাইদা আম্মা এবং ফুরকান ছাড়াও ওনার মেয়েরাও তাদের জন্য কিছু কাপড় পাঠিয়েছিল, কিন্তু নিজের বাবা মায়ের বাড়ি থেকে তো কিছুই আসেনি। কিছু জিনিসের অভাব সারা জীবন থাকে। ঈদের জন্য তুমি কি বানিয়েছ? কামরানের স্ত্রী জোহা হঠাৎ জিজ্ঞেস করে। আমি? ইমামা থতমত খেল। কয়েক মুহূর্তের জন্য সবার দৃষ্টি তার ওপর নিবদ্ধ হলো। সালার কাপড় এনে দিয়েছে, জামা পায়জামা। ইমামার জন্য তো ঈদের পোশাক আমিও বানিয়েছি। এটা তার প্রথম ঈদ। ঈদে তো তুমি আমার বানানো পোশাকটি পরবে। তৈয়বা হস্তক্ষেপ করে বলেন। ইমামা মুচকি হাসতে চেষ্টা করে। এটা ছাড়া সে আর কিছুই করতে পারছে না। তার কাঁধের বোঝা যেন আরও কিছুটা ভারী হয়ে গেল। সকালে তুমি আমার সাথে যাচ্ছ,